বসবাস অযোগ্য শহরের দুর্নাম ঘুচল না ঢাকার। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের রিপোর্টে বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকার অবস্থান। স্বাস্থ্য, শিক্ষা, স্থিতিশীলতা ও সংস্কৃতি এমন বিভিন্ন সূচকের বিবেচনায় প্রতিবেদনটি তৈরি করা হয়। যদিও এবারের প্রতিবেদনে করোনা মোকাবেলায় বিভিন্ন শহরের সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। নগরবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণেই বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। প্রায় 2 কোটি মানুষের শহর ঢাকা। সমস্যা সংকুল এই শহর কোটি মানুষের কাছে আবেগ ও ভালোবাসার নাম। যানজট, জনজট, জলজট, নাজুক বর্জ্য ব্যবস্থাপনা, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, বিনোদন ব্যবস্থার অভাব, সব মিলে ইট কংক্রিটের এই শহর কেবল নাগরিকদেরই ভোগায় না, আন্তর্জাতিক অঙ্গনেও নেতিবাচকভাবে উপস্থাপন করে। যার সবশেষ নজির ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বাসযোগ্যতার সূচক। এই প্রতিবেদনে 140টি শহরের মধ্যে ঢাকার অবস্থান 137, অর্থাৎ বিশ্বের চতুর্থ বাস অযোগ্য শহর ঢাকা। তালিকার তলানিতে আছে সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত শহর দামেস্ক। স্থিতিশীলতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ আর অবকাঠামো, এই 5টি বিষয় বিবেচনায় নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। তবে মহামারীর এই সময়ে করোনা মোকাবেলায় একটা শহর কতটা সক্ষমতার পরিচয় দিয়েছে সেটিকেই এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই বিবেচনাতেই বিশ্বের বাসযোগ্য 1 নম্বর শহর নিউজিল্যান্ডের অকল্যান্ড। নগরবিদরা বলছেন, পরিকল্পিত নগরায়নের অভাবেই সময়ের সাথে সাথে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা। সমন্বিত উন্নয়ন কর্মসূচি না থাকায় নাগরিক জীবনমানের কোনো পরিবর্তন হচ্ছে না। এই নগরীর পরিকল্পিত যাত্রা, জন সম্পৃক্ত আচরণের মধ্যে দিয়ে পরিকল্পনা প্রকল্প গ্রহণের উদ্যোগের অভাব এবং সমন্বয়হীন কার্যক্রমের জন্যে জবাবদিহিতাহীন সংগঠনগুলোর কার্যক্রমের নিরবিচ্ছিন্ন জনদুর্ভোগ তৈরি করার যে প্রক্রিয়া, তার বিপরীতে আমাদের চ্যালেঞ্জগুলো আমাদের কাছে পরিষ্কার। আমাদের যে স্বাস্থ্যসেবার যে নাজুক অবস্থা, এটা কিন্তু করোনা পরিস্থিতিতে আরো প্রকট হয়েছে এবং একই সাথে আমাদের যে জীবন জীবিকাকে সুরক্ষা দিতে পারার যে ব্যর্থতাগুলো, সেই ব্যর্থতাগুলোও কিন্তু আমাদের এই নগরের একটা বড় ব্যর্থতা। 2-1টি মেগা প্রকল্পের মাধ্যমে এই শহরের ভাগ্যবদল সম্ভব নয়। নগরবিদদের পরামর্শ, বাসযোগ্যতা ফিরিয়ে আনতে প্রয়োজন পরিকল্পিত ও গণমুখী উন্নয়ন। মনির মিল্লাত, 71, ঢাকা। শুধু এই তথ্যটি নয়, 2014 সালের দিকে প্রথম যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইকোনমিস্ট পত্রিকার ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বব্যাপী শহরের উপর যে জরিপ করেছিল, ঢাকাকে বসবাসের অযোগ্য বলা হয়েছিল। সেখানে এর 1 বছর পরই অসভ্য নগরী হিসেবে ঘোষণা করা হয়। সবচেয়ে দূষিত নগরী হিসেবেও ঢাকার নাম রয়েছে। ঢাকা শহর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব যাদের, তাদের চরম ব্যর্থতাই কি আসলে বারবার আমাদেরকে এই জায়গাটিতে দাঁড় করাচ্ছে? এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে 3 জন অতিথি রয়েছেন। আরেকটু জানিয়ে দিতে চাই, ঢাকাকে এশিয়ার 1 নম্বর হতাশার শহরও চিহ্নিত করেছে জিপজেট। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ যুক্ত রয়েছেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার চিন্ময় কান্তি দাস ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের চেয়ারম্যান এবিএম আমিনুল্লাহ নুরি। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি যেতে চাই জনাব ইকবাল হাবিব আপনার কাছে, কারণ আমার সহকর্মী মনির মিল্লাত যে জায়গাটিতে শেষ করলেন সেটি দিয়ে শুরু করতে চাই। যে আমরা 50 বছর পূর্তি করছি, এবার সুবর্ণ জয়ন্তী পালন করছি আমার দেশের। তখন আমি আসলে সেই 2টি দেশের ঠিক সামনে আছি বসবাসের অযোগ্য হিসেবে, যে 2টি দেশ আসলে যুদ্ধবিধ্বস্ত। এরকম একটি অবস্থায় আপনার কথা দিয়ে আসলে শেষ করেছিলেন আমার সহকর্মী যে শুধুমাত্র কয়েকটি মহাপরিকল্পনা ঢাকাকে বাসযোগ্য করবে না। তাহলে ঢাকাকে বাসযোগ্য করার জন্য 50 বছরে কত পরিকল্পনা নিলে আসলে সামনের 10 বছরে আমরা বাসযোগ্য ঢাকা দেখতে পাবো? আপনাকে প্রথমেই আমি আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমার আপত্তির জায়গাটুকু বলিনি। আর প্রথমত আমি নগরবিদ না, আমি নগর পরিকল্পনাবিদ না, আমি নগরবিদ। এবং দ্বিতীয়ত এই মার্সার অথবা এই ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের ফি বছরের এই যে মূল্যায়ন, তার সাথে আমরা একমত না। কেননা তার অন্যতম কারণ হচ্ছে, একটি নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো জনমিতি বা জনঘনত্ব। সেটাকে অস্বীকার করে আপনি যদি সেটাকে পরিত্যাজ্য করে আপনি যে কোনো ধরনের মূল্যায়ন করলে সেটা বসবাসযোগ্যতার জন্য যথার্থ মূল্যায়ন হবে না। সেটা পক্ষপাতদুষ্ট মূল্যায়ন হতে পারে অথবা সেটা এক পেশা মূল্যায়ন হতে পারে।
এটা এই জন্য বলছি যে এই মূল্যায়নগুলোর পাশাপাশি আরো অনেক অনেক মূল্যায়ন হয়, সেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। এটাকে এত বেশি গুরুত্ব দেওয়াটাও আমার কাছে খুব শোভনীয় না। এই কারণে বাংলাদেশের এই রাজধানী শহরের অর্জনও কিন্তু একেবারে কম না। পুরো 1% জমিতে প্রায় 10% পুরো দেশের মানুষ বসবাস করে, 34% জিডিপি এই শহর থেকে উৎসরিত হয়। এটা কেউ কাছাকাছি কথা না। 48,000-এরও ঊর্ধ্বে প্রতি বর্গ কিলোমিটারে মানুষ। যে শহরগুলো 1, 2, 3 হয়েছে তার প্রত্যেকটিতে আপনি 1,000-এর বেশি মানুষ প্রতি বর্গ কিলোমিটার পাবেন না। 26,000 প্রতি বর্গ কিলোমিটার মানুষ নিয়ে বোম্বে শহর স্ট্রাগল করছে, এখানে 47,800 মানুষ নিয়ে এই শহর এখনো খাইয়ে পড়িয়ে অজস্র মানুষকে বাঁচাচ্ছে। এটাকে এত সহজে বসবাসযোগ্য না এই জায়গায় দামেস্কের সাথে ফেলে দেওয়া, এটি আমরা কখনোই গ্রহণ করি না। কিন্তু এর মানে এই না যে আমরা পরিকল্পিত কার্যক্রমে যেতে পারবো না। 2010 সালে মাত্র একটা ড্যাপ তৈরি হয়েছিল, তারও আমরা বাস্তবায়ন করতে পারি নাই। কেন জানি পরিকল্পিত নগরায়নে আমরা গাড়িতে উঠতেই পারছি না। মনে রাখা দরকার, সবচেয়ে জটিল, সবচেয়ে দুর্বল অথবা সবচেয়ে সমস্যা সংকুল শহরেই আপনার পরিকল্পনা বেশি দরকার, এবং সেখানে আমরা পরিকল্পিত জায়গায় যেতে পারি নাই। আমাদের সকল প্রকল্প, সকল উদ্যোগ অধিকাংশ ক্ষেত্রে 17 থেকে 23% মানুষের জন্য অন্তর্ভুক্তিতে নাই বললেই চলে। বড় বড় যত প্রকল্প সেগুলো সাধারণ মানুষ উঠতেই পারবে না। এই যে অন্তর্ভুক্তিতা, এই অন্তর্ভুক্তিতার বিপরীতে জবাবদিহিতা সম্পন্ন আমরা কোনো সেবা সংস্থাগুলোকে এখনো কার্যকর করতে পারি নাই। আমাদের জবাবদিহিতা না থাকার কারণে সমন্বয় একটা সাংঘাতিক দুর্বলতায় পরিণত হয়েছে। আর জনসম্পৃক্ততা প্রকল্প গ্রহণ করার সময়, প্রকল্পের সমীক্ষার পর্যায়ে অথবা বাস্তবায়ন এবং পরবর্তী মেনটেন্যান্সও আমরা জনগণকে সম্পৃক্ত করি না। এই পুরো কার্যক্রমের জন্য যে রোড ম্যাপ, টেকসই উন্নয়ন, এখন আর উন্নয়ন কেউ বলে না, পরিত্যাজ্য শব্দ। এই টেকসই উন্নয়নের রূপরেখায় এই জায়গাটা গুরুত্বের সঙ্গে বলতে চাই, যখন আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি, যখন আমরা টেকসই উন্নয়নের জন্য অন্তত আর কিছু না হোক আমাদের এই জলজটের বিরুদ্ধে আমরা একটা সমন্বিত কর্ম উদ্যোগের পথে যাচ্ছি, যখন এখনো এই নগরী এই করোনার সময়ও পৃথিবীর অসংখ্য নগরী মুখ থুবড়ে পড়েছে, আমরা মুখ থুবড়ে পড়ি নাই, ঘুরে দাঁড়িয়েছি। ঢাকা এবং বাংলাদেশের নগরীগুলোর আরবান রেজিলিয়েন্স। জনাব ইকবাল হাবিব, আমরা মুখ থুবড়ে পড়ি নাই, আমরা ঘুরে দাঁড়িয়েছি। এর অর্ধেক মানুষ নিয়ে যখন আসলে জাকার্তা ভাবছে যে তারা তাদের রাজধানী পরিবর্তন করবে, ইন্দোনেশিয়া ভাবছে তারা তাদের রাজধানী পরিবর্তন করবে, কারণ হচ্ছে মানুষের চাপ, কারণ হচ্ছে সেখানে যানজট ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে, বিষম জনসংখ্যার চাপ, নিম্নাঞ্চল পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা এবং যানজটের দুর্বিষহ যন্ত্রণায় 3 কারণে ইন্দোনেশিয়া সিদ্ধান্ত নিয়েছে যে তার রাজধানী পরিবর্তন করবে। কিন্তু আমরা সেই তার দ্বিগুণ জনসংখ্যা নিয়ে বেশ আত্মতৃপ্তিতে আছি মনে হচ্ছে এখনো। যাই হোক, আমি একটু যেতেই চাই জনাব এবিএম আমিনুল্লাহ নুরী, আপনার কাছে আসতে চাই। যেটা বলছিলেন জনাব ইকবাল হাবিব, যে আমাদের এখনো পরিকল্পনাগুলি, যে মহাপরিকল্পনা নেওয়া হয় বা যে কোনো পরিকল্পনা নেওয়া হয় নগর উন্নয়নের ক্ষেত্রে, সেখানে জনসম্পৃক্ততা তেমন একটা পাওয়া যায় না। কেন আমরা আসলে জনসম্পৃক্ততা করতে পারি না? কেন আমাদের পরিকল্পনাগুলো আসলে যাদেরকে সম্পৃক্ত করলে একটি ঠিকঠাক নগর পাওয়া যাবে তাদেরকে সম্পৃক্ত করা হয় না? কেন বারবার আপনারা প্রশ্নের মুখে পড়েন? এই জবাবদিহিতা কি আপনারা কখনো নিজেদের সাথে নিজেরা করেছেন? ধন্যবাদ আপনাকে। আমি পুরোপুরি দ্বিমত না করলেও আমি একমত করছি, এটা ঠিক বলছেন আপনারা। যে কোনো প্রকল্প গ্রহণ করার পূর্বে আমরা সমীক্ষা করি, আমি আমাদের সকলের আমরা অংশগ্রহণের মতামত দিয়ে আমরা প্রকল্প বাস্তবায়ন করি। কিন্তু প্রকল্প বাস্তবায়নের সময় অনেক সময় আমাদের জনসম্পৃক্ততার ঘাটতি দেখা দেয়। এটা ঠিক, আপনি এটা ঠিকই বলেছেন। আসলে আমরা যদি একটু বলি, আমি ইকবাল হাবিবের সাথে একমত হয়ে বলি, কিন্তু আমি ওনার পরিসংখ্যান তথ্য উনি কিন্তু দিয়েছেন। ঢাকা অন্যান্য মেগা সিটি, অন্যান্য দেশের শহর চেয়ে একটু ব্যতিক্রম। কিন্তু ঢাকা হচ্ছে কিন্তু গরিবের আধার। যেখানে আমাদের যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সবাই কিন্তু ঢাকায় এসে কিন্তু আশ্রয় নেয়। যখন খরা হয় ঢাকায় আসে, কিন্তু মঙ্গলে কিন্তু সবাই ঢাকায় আসছে, বন্যা হলে কিন্তু ঢাকায় আসছে। আপনি দেখেন করোনার সময় কিন্তু মানুষ ঢাকা ছাড়ছে, আবার সবাই কিন্তু ঢাকায় আসছে। আমরা বিভিন্ন কারণে কিন্তু জনসম্পৃক্ততার কথা অনেক সময় চেষ্টা করেও কিন্তু আমরা পারি না। আমাদের মধ্যে সবসময় একটা তারা আমাদের মধ্যে থাকে। প্রকল্পের অবশ্যই আমরা সমীক্ষা করি, আমরা মতামত দিই। আমাদের উচিত মনে হয় মাঝামাঝি যখন প্রকল্প বাস্তবায়ন করি তখনই একবার মনে হয় তাদের মতামত নেওয়া। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমরা যখন শুরুতে যেভাবে আমরা কিন্তু মতামত নিচ্ছি, কিন্তু মাঝামাঝি যদি আমরা একবার মতামত নিতাম হয়তো আমাদের এই ঘাটতিগুলো থাকতো।
জি, অনেক ধন্যবাদ। তাহলে সেটা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে রাজধানী কি আসলে সবার জন্য হওয়া উচিত, নাকি একটা রাজধানীতে আসলে কি কি বিশেষত্ব থাকা উচিত তাকে রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য? কারণ 50 বছর পূর্তি যখন আমাদের হচ্ছে তখন আমরা আসলে মনে হচ্ছে যেন অনেকটাই পেছনে হাঁটছি। আমি ঠিক একবারে একমত নই আপনার সাথে। আমরা কিন্তু পিছনে হাঁটছি না, একসাথে একটি পথ তো একদিনে কিন্তু শেষ করা যায় না। আমরা হাঁটতে শুরু করেছি, আমরা আত্মবিশ্বাসে আমরা সামনে যাব। রাজধানী সবার জন্য হওয়া উচিত। একটি রাজধানীকে বাসযোগ্য এবং নিরাপদ করতে হলে অনেকগুলি বিষয় থাকে। শুধু আমি ভবন করলাম, রাস্তাঘাট করলাম, তাতে কিন্তু হবে না। আমার একটা শহরকে বাসযোগ্য করতে হলে আমার যে পরিমাণ বনায়ন থাকা দরকার, শুধু পানির প্রয়োজন। এই যে জায়গায় যে জলজট হচ্ছে সেটা যেন না হয়। আমার কিন্তু বর্জ্য ব্যবস্থা যেন আমার জন্য কি ঠিকভাবে চলে, আমার যে সোয়েজ সিস্টেম ঠিকভাবে চলে, আমার যানবাহনের যে আধিক্যতা আছে আমরা সেই পরিকল্পিত আমরা যে যানবাহন যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ঢাকা শহরের মতো কিন্তু এত পুরাতন যানবাহন কিন্তু অনেক নগরে কিন্তু চলে না। কিন্তু আমরা যেহেতু এখনো একটি বলবো উন্নয়নের অন্তর্বর্তীতে আমরা কিন্তু পার করছি, এখনো পরিপূর্ণ জায়গায় আমরা যাইনি। এই জায়গায় আমাদের একটু কষ্ট হচ্ছে। আমরা যদি এই জায়গাটুকু পার হয়ে যাই, আশা করছে আমরা না দেখি আমাদের পরের প্রজন্ম ইনশাল্লাহ একটি সুফল পাবে। আমরা তো পথ চলছি, কেন আমরা হতাশ হবো? জি, চিন্ময় কান্তি রয়েছেন আমাদের সাথে। চিন্ময় কান্তি, আপনার কাছে আসতে চাই যে 5টি ক্রাইটেরিয়ায় এবার বাংলাদেশকে বা ঢাকাকে বলা হচ্ছে বসবাসের অযোগ্য, সেখানে স্বাস্থ্য একটি বড় জায়গা দখল করে আছে। আপনার কাছে কি মনে হয় যে যেভাবে চিহ্নিত করা হলো স্বাস্থ্য খাতকে ঢাকার বিষয়ে, সেক্ষেত্রে আসলে আমাদের স্বাস্থ্য খাতে একটি কোন কোন জায়গায় এখনো কাজ করার জন্য একটা বিশাল পথ পাড়ি দিতে হবে? ধন্যবাদ যারা শুনছেন তাদের সকলকেই এবং যারা আছেন সাথে সবাইকেই। আমার কাছে যেটা মনে হয় যে ইকবাল হামিদ সাহেব যেটা বললেন তার সাথে আমি একমত যে সাদা মাটা ভাবে একটু বলে দিলেই হবে না যে ঢাকা অযোগ্য নগর, তা নয়। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে আমরা যাদের দায়িত্ব যে জায়গাটিকে পরিপূর্ণভাবে একটি জায়গায় নিয়ে আসা, তাদের কাছে এই দায়িত্বগুলো নেই। একটা নগর পরিকল্পনাবিদ এবং অন্যান্য যাদের দায়িত্ব সেগুলোর কাছে যদি এই দায়িত্বগুলো দেওয়া হয় তাহলে আমরা পরিপূর্ণভাবে ঢাকাকেও একটা বাসযোগ্য করে তুলে ফেলতে পারি। আর স্বাস্থ্যের জায়গায় যদি আসি তাহলে এটাও কিন্তু সঠিক নয়। বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে স্বাস্থ্যের জন্য একটি কিন্তু চমৎকার একটি জায়গা। কিন্তু আপনি এদেশের স্বাস্থ্য ব্যবস্থার একেবারে শিকড় হচ্ছে গ্রামে, প্রতি পরিবার থেকে স্বাস্থ্য ব্যবস্থাটা শুরু হয়। এখন আপনার যেখানে ঘনত্ব যত বেশি হবে, সেখানে লোকজনের চলাচল যত বেশি হবে, সেখানে স্বাস্থ্য ব্যবস্থাগুলোর কাছেও আমাদের সেইভাবেই কিন্তু পরিকল্পনাগুলো করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাটা একটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের রেখে যাওয়া একটা স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে আমাদের যে জনগণের যে সম্পর্ক কিন্তু শেকড়বিহীন অবস্থা। সুতরাং যারা পরিকল্পনা করছেন তাদের সাথে সবাইকে, স্বাস্থ্য, নগর পরিকল্পনাবিদ, অন্যান্য প্রশাসন, অন্যান্য সবার সাথে একটি সমন্বয় করে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমরা এখানে স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্কে যে ঢালাও যে মন্তব্যটা করা হয়েছে সেটাও কিন্তু ঠিক নয়। আমি মনে করি যে এর ভিতরে অন্য একটি বিষয় আছে। আজকে আপনি দেখবেন যে আজকে আপনাকে আমি একটা জিনিস বলি, আমি একজন জনস্বাস্থ্যবিদ। আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটা পৃথিবীর মধ্যে কিন্তু অন্যতম একটি অবস্থা আর কি। সেখানে আপনার বাড়িতে থেকে শুরু হয় স্বাস্থ্য ব্যবস্থাটা আর কি। সেই ক্ষেত্রে আপনি ঢালাওভাবে যদি বলে দেন যে এখানে স্বাস্থ্য ব্যবস্থাটা নিম্নতর, সেটা কিন্তু সঠিক নয়। এইটার যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এর হচ্ছে ব্যবস্থাপনাটা কিন্তু এটা নির্ভর করে একটি রাষ্ট্রের সকল যে স্টেক হোল্ডার আছেন তাদের সাথে সমন্বয় করে এবং জনগণের সম্পৃক্ততা, যেটা ইকবাল আহমেদ সাহেবের খুব চমৎকার ভাবে বলেছে। আমাদের কিন্তু আমি একটু আপনার কথার মাঝখানে একটু পরিষ্কার হতে চাই যে আমার আসলে এই মুহূর্তে, আমি যদি একটু সোজা বাংলা একটা সাধারণ মানুষের কথা ধরেই বলি, যে আমার যে স্বাস্থ্য ব্যবস্থা এই মুহূর্তে যা আছে তা বিশ্বের মধ্যে অন্যতম। শুধুমাত্র ব্যবস্থাপনার কারণেই আমরা আসলে পিছিয়ে আছি। মানে আমার যা হাসপাতাল থাকার কথা, আমার এই স্বাস্থ্য খাতে যে পরিমাণ ব্যয় হওয়ার কথা, এই সব কিছু আসলে মোটামুটি ঠিকঠাক আছে। শুধুমাত্র ব্যবস্থাপনায় কোনো একটা গাফিলতি, সেজন্য আমরা আসলে পিছিয়ে গেছি। বিষয়টা কি এরকম?
আমি কিন্তু ব্যক্তিগতভাবে অনেক ক্ষেত্রে এটার সাথে একমত যে আমাদের ব্যবস্থাপনাটা অনেকটা ত্রুটিপূর্ণ। মানে ইকবাল আহমেদ ব্যবস্থাপনা সাহেব বলতে কিন্তু- এই ক্ষেত্রে আপনি আসলে কি ব্যবস্থাপনার কথা বোঝাতে চাচ্ছেন? ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতের যে ব্যবস্থাপনাটা আছে সেটা হচ্ছে একেবারে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা। এটা মানুষের কাছে নিয়ে যেতে হবে। আপনি জানেন যে একসময় আপনার জননেত্রী শেখ হাসিনা যখন প্রথম সরকারে আসেন তখন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি সমন্বয়ের ক্ষেত্রে একটি লোকাল লেভেল প্ল্যানিং এর কথা বলা হয়েছে। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থায় জনগণের যে চাহিদা সেটা একেবারে মাঠ পর্যায় থেকে তারা জনগণের কাছ থেকে নিয়ে তারপরে কিন্তু তারা এটাকে একটা মূল্যায়ন করবে যে কার কি প্রয়োজন। সেটা কিন্তু আমরা এখন দেখছি না। সেটাকে বলা হতো তখন লোকাল লেভেল প্ল্যানিং। অর্থাৎ মানুষ কি চায়, মানুষের কি সমস্যা, স্বাস্থ্যের তার কি সমস্যা, সেইটাকে আমলে নিয়ে তারপরে নিচ থেকে উঠে আসা একটি ব্যবস্থাপনা। কিন্তু এখন আমরা দেখছি একেবারে উপর থেকে চাপিয়ে দেওয়া। যদি এইটা থাকে তাহলে কিন্তু আমরা যে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনি দেখবেন যে বড় বড় হাসপাতাল আছে, সেখানে মানুষজন যায়, একজন ডাক্তারও যখন যায় তখনও কিন্তু সে দাঁড়িয়ে থাকে। তার যে সেবা পাওয়ার কথা সে সেবাটা সেইভাবে পায় না। এটা কিন্তু ব্যবস্থাপনার একটি ত্রুটি। শুধুমাত্র ব্যবস্থাপনার ত্রুটির কারণেই আসলে আমরা এই পারদে হয়তো নিচে নামছি। আমি ফিরবো আবার আপনার কাছে, কারণ আমার আরো কিছু প্রশ্ন আছে। আমি একটু ইকবাল হাবিব আপনার কাছে আসতেই চাই। এই শহরে সড়কের পরিমাণ আয়তনের মাত্র 6 থেকে 7 ভাগ আছে, যেখানে আসলে 25 ভাগ থাকার কথা। যানজটের কারণে আমরা জানি যে 20,000 কোটি টাকার ক্ষতি হয়, কর্মঘণ্টা নষ্ট হয় 80 লাখ। কিন্তু আমরা দেখছি উড়াল সড়ক, সেতু, রেল, নানা কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞ আমাদেরকে আসলে কতটা স্বস্তি দিবে আদতেই, সেটা একটু জানতে চাই। এবং আরেকটি জিনিস জানতে চাই, যে বিপুল বর্জ্য আমাদের তৈরি হচ্ছে, সিটি কর্পোরেশনের যে দায়িত্ব নেয়ার কথা সেটা তো আসলে তারা ঠিক মতো পালন করছে না। কিন্তু আমরা জানি তাদের কিছু প্রকল্প ছিল, যে জৈব সার তৈরি করা, বিদ্যুৎ উৎপাদন করার 2টি প্রকল্প নেওয়া হয়েছিল। সেটা আসলে কতদূর আলোর মুখ দেখলো? আবারও ধন্যবাদ। প্রথমে বলে নেই, আপনি আগের বার বলেছিলেন জাকার্তা মুখ পড়েছে, গাড়ির চাপ, জনজট ইত্যাদি। আসলে জাকার্তা ডুবে যাচ্ছে মাটির পানির নিচে বৈশ্বিক উষ্ণতার কারণে, এবং সে কারণেই জাকার্তাকে সরে যেতে হচ্ছে। কিন্তু আমরা ঢাকায় কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, এটাকে অস্বীকার করার কোনো যুক্তি নাই। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি এটাও বলে রাখি, পৃথিবীতে যে কোনো শহরের জন্য 25 ভাগ সড়ক থাকতে হবে, এটা শুধু আমেরিকান দৃষ্টিভঙ্গি, আমেরিকান প্যারাডাইম। আমাদের ইউরোপিয়ান প্যারাডাইম যদি দেখেন 10 থেকে 12% রাস্তা হলেই চলে। কারণ আমাদের পথচারী বান্ধবতায় গাড়িকে নিয়ন্ত্রণ করা, প্রাইভেট কার নিয়ন্ত্রণ করা যে দর্শন, যেটা আপনি দক্ষিণ আমেরিকায় পাবেন, যেটা আপনি ইউরোপে পাবেন, আমাদের কিন্তু ওই দর্শনে যাওয়া প্রয়োজন। কারণ আমাদের জনঘনত্ব অনেক বেশি, অল্প দূরত্বে আমাদের চলাফেরাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আমরা যে জায়গাটায় আপনি বলেছেন সেটা যথার্থ, ওইটা আমি অন্তর্ভুক্ত করতে চাই। সেটা হলো আমাদের অন্তর্ভুক্তিতার অভাবে, গণমুখিতার অভাবে আমাদের প্রকল্পগুলি হয় ওই যে বললাম শুরুতেই 37% মানুষকে কেন্দ্র করে। আমরা এই বড় বড় প্রকল্প না করে তার 10%, 1% যদি গণপরিবহন করতাম, যদি পথচারী বান্ধবতা করতাম, সাইকেল বান্ধবতা করতাম, এই নগরী 42% মানুষ তারা কিন্তু এর মধ্যে দিয়ে তাদের গণপরিবহনের কার্যক্রমটা করে ফেলতে পারতো, চলাচলটা নিশ্চিত করতে পারতো। সেখানে বিনিয়োগ করছি না। তার মানে বিনিয়োগের প্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আমরা সকলকে নিয়ে ভাবছি না। এবং এটা না ভাবার কারণ, যেটা নুরি সাহেব বললেন, জনসম্পৃক্ততার অভাব। না ভাবার কারণ, জবাবদিহিতা সম্পন্ন আমরা সেবা সংস্থা তৈরি করতে পারছি না। আর সমন্বয়, এই প্রথম গত জানুয়ারি মাসে আমরা আমাদের জলজট নিরসনে সিটি কর্পোরেশনের মাধ্যমে একটা সিদ্ধান্ত আসলাম মাত্র। এটার জন্য 15-20 বছর ধরে আন্দোলন করতে হয়েছে। আমি মনে করি দ্রুততম সময়ে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটা শুরু হয়েছে। চ্যালেঞ্জ আমাদের আছে, চ্যালেঞ্জগুলো চিহ্নিত। আমি মনে করি সমাধান যাত্রা আমরা যখন করছি তখন আমাদের হীনমন্যতায় ভোগার দরকার নেই। আত্মশ্লাঘার কথা বলছি না, কিন্তু যখন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত, তখন হীনমন্যতা আর এই ধরনের বসবাসযোগ্য না বলে ডিক্লারেশন, এই লেভেল আমার দরকার নেই। তবে হ্যাঁ, আমাকে সচেতন হতে হবে, কোথায় যাব সেটা নিশ্চিত করতে হবে, এবং সেই নিশ্চিত করার ক্ষেত্রে দুর্বলতাগুলি চিহ্নিত করার জন্য বারবার আমাদের জ্ঞানভিত্তিক আলোচনা চর্চা করতে হবে। সেই জায়গায় এই আলোচনা হয়তো একটা গতি আনবে। এই কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকেও গণমুখী হতে হবে, এটাকে ব্যুরোক্রেটিক কেন্দ্র বানালে চলবে না। অনেক ধন্যবাদ ইকবাল হাবিব, অনেক ধন্যবাদ। আমি একটু, যেহেতু আপনি আসলেনই, রাজুকে সম্পৃক্ত করার কথা বলছেন, জনাব ABM আমিনুল্লাহ নুরি, আপনারা ঠিক কতটা জনসম্পৃক্ত হচ্ছেন? আপনাদের সামনের দিনের পরিকল্পনা কি? কারণ একটু আগে বলছিলেন ইকবাল হাবিব যে একটা মাত্র বৈঠক করা গেছে, এখন একটুখানি চিন্তা ভাবনা করা হচ্ছে। ঠিক আর 5 বছর পরে আমি ঢাকাকে কেমন দেখতে পাবো, বা আমি সাধারণ মানুষ হিসেবে কতটা সুফল পাবো এই ঢাকা থেকে, এবং আমি বলতে পারবো এক কথায় যে বাসযোগ্য ঢাকা আসলে?
আপনাকে একটু আনমিউট করে নিতে হবে জনাব নুরি। আপনাকে আবারও ধন্যবাদ। আসলে এটা ঠিক, সমন্বয়ের ঘাটতি আমাদের মধ্যে আছে। যদি আমাদের যে জলজটের জন্য আমরা কথা বলি, আমরা এই যে আমরা বেশ কিছুদিন যাবত কিন্তু আমরা সমস্যা ছিলাম, কিন্তু এবছর একটু সমন্বয়ের কারণে কিন্তু আমরা ঢাকায় কিন্তু পানি জমেছিল, কিন্তু বা অতি অল্প সময় কিন্তু পানি কিন্তু নেমে গেছে। কারণ আমার বিশ্বাস আমাদের ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তরের মাননীয় দুজন মেয়র মহোদয় তারা কিন্তু চিঠিতে করেছেন কেন পানিটা কিন্তু আটকালো। তারা কিন্তু দুজন কিন্তু কাজ করছেন, আশা করছি আমরা সামনে এর কিন্তু ফলটা পাবো। আর যেই বিষয় বলছে কিন্তু জনসংখ্যার বিষয়টা, ড্যাবটি কিন্তু কথা বলছে 2010-এর পর 10 থেকে কিন্তু ড্যাবটি আমরা কিন্তু কাজ করছি। ড্যাব বাস্তবের জন্য আমরা কিন্তু সকলের মতামত গ্রহণ করেছি। এখন আমাদের ড্যাব কিন্তু সংশোধন করার পর আমরা বিভিন্ন পর্যায়ে আমরা স্টেক হোল্ডারের মতামত দিয়েছি। আমরা চূড়ান্ত মতামত শেষ করেছি, কিন্তু মতামত দেওয়াটা আমরা হয়তো কোভিড-19 কন্ডিশন বাকিটুকু আমরা শেষ করতে পারিনি। রাজুক কিন্তু সবসময় সবাইকে নিয়ে কিন্তু কাজ করে, রাজুক মূলত পরিকল্পনা করে, কিন্তু বাস্তবায়ন কিন্তু রাজুক অনেক ক্ষেত্রে আমরা হয়তো সেই যেমন ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর ছিল তারা যেটা নগর কিন্তু ব্যবস্থাপনা করে, সে কাজটা কিন্তু রাজুক করে না। যদি আপনি দেখেন যে হাতিদের কিন্তু একটা কিন্তু আমাদের একটা কিন্তু দৃষ্টান্ত, যেটা ইকবাল সাহেবের ওনার কিন্তু অবদান আছে। আমরা যদি ওইটাই পারি, আমরা বাকিটা কেন পারবো না? কিন্তু আমরা এর মধ্যে আমরা চেষ্টা করছি রাজুক আরো কিন্তু সামনে যে প্রকল্পগুলো নিবে। আমরা তুরাগেট শহরের পরিকল্পনা আমরা করেছি, যেখানে একেবারে যেখানে 60 ভাগ জল থাকবে, আমাদের বাকি 40 ভাগ কিন্তু শহর হবে। আমরা কেরানীগঞ্জে একটা শহর করার পরিকল্পনা করতে যাচ্ছি, যেখানে আমার কিন্তু একটা কৃষিভিত্তিক কিন্তু শহর হবে। আমাদের কিন্তু পরিকল্পনা আছে, আমাদের সামনে যেতে হবে, কথা শোনা হবে না। আমি এ পর্যন্ত আমি ছোট করে একটু জানতে চাই, আপনারা যেহেতু বলছেন বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে, পূর্বাঞ্চলের যে প্রকল্পটি আছে সেখানে জলভাগের চিন্তা আপনারা কতটুকু রেখেছেন? সেখানে তো মোটামুটি শহর দাঁড়িয়েই গেছে এখন, সেটা আমরা দেখতে পাচ্ছি শহর ওইদিকে বাড়ছে, আমরা নিয়মিত ওদিকে যাই, কিন্তু ঠিক কতখানি জলাশয় রাখছেন সেখানে একটু যদি বলতেন, বা সেখানে পরিকল্পনা আসলে কত দূর, সেখানে সোয়ারেজের আসলে কি অবস্থা? আপনি হঠাৎ করে আপনি যদি পূর্বাঞ্চলে যান, পূর্বাঞ্চলে কিন্তু আমি যদি বলি আমরা কিন্তু বনায়ন কিন্তু আমরা রেখেছি, একটা অংশ রেখেছি যেখানে কিছু মাত্র কি বনায়ন হবে। আর পূর্বাঞ্চলের জন্য আমরা কিন্তু শহরে কিন্তু আমরা বিস্তীর্ণ লেকটা আমরা কিন্তু রেখেছি। যদি আপনি নিকুঞ্জতে যান দেখবেন আমরা সুন্দর লেকের কিন্তু আমরা ব্যবস্থা করছি। আপনি যদি আপনি 100 ফিট দিয়ে যান দেখবেন রাস্তার দুপাশে কিন্তু আমরা কিন্তু জলের ব্যবস্থা, আমরা কিন্তু খালের ব্যবস্থা করেছি। কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো একটু সময় দেন আমাদেরকে। আমি দুঃখ প্রকাশ করছি, এখন কাজ চলার কারণে কিন্তু রাস্তার অবস্থা একটু খারাপ। আশা করছি নভেম্বর-ডিসেম্বরের পরে আমরা একটা সুন্দর অবস্থা কিন্তু পূর্বাঞ্চলে দেখতে পারবো, যেখানে আমাদের লেকের প্রবাহ থাকবে, রাস্তার পাশ দিয়ে আমাদের খাল থাকবে, আমাদের সমুদ্রায়ন থাকবে। আমরা যেই পুরো সমস্যা আমরা মূল ঢাকায় কিন্তু আমরা সম্মুখীন হচ্ছি, আশা তার অভিজ্ঞতা শ্রোতা আমরা সেগুলোখানে আমরা পরিত্রাণ পেতে পারবো। অনেক ধন্যবাদ জনাব নুরি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে দর্শক যুক্ত ছিলেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব, এবং একই সাথে যুক্ত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার চিন্ময়কান্তি দাস, এবং যুক্ত ছিলেন রাজুকের চেয়ারম্যান জনাব ABM আমিনুল্লাহ নুরি।